পারি আগামী দিনে সেই কাশ্মীর হোক, পাঞ্জাব হোক, মহারাষ্ট্র হোক, গুজরাট হোক, যে কোনো জায়গায় সন্ত্রাসবাদী হামলার আগে তাদেরকে রুখে দেওয়ার জন্য প্রস্তুত নেবে। প্রশ্ন আমার এখানে গুটি কয়েক, যেটা চলছে সেখানে আমার প্রশ্ন নয়, যেটি ঘটে গেল সেখানে গুটি কয়েক আমার প্রশ্ন, আমাদের প্রশ্ন থেকে যাচ্ছে। প্রথম প্রশ্ন হচ্ছে, যারা বর্ডার পার করে প্রায় 300 কিলোমিটার ভিতরে ঢুকে পেহেলগাঁওতে অ্যাটাক করলো, অ্যাটাক করে মিলিয়ে গেল, অদৃশ্য হয়ে গেল, তাদের কজনকে ধরা হয়েছে এখন পর্যন্ত? সেটা ভারত সরকারকে জবাব দিতে হবে, মোদীজিকে জবাব দিতে হবে, অমিত শাহজিকে জবাব দিতে হবে। আমরা আমাদের সেনাদের জয়ধ্বনি দেব। কর্নেল সুফিয়া কুরেশি, উইং কমান্ডেন্ট ভূমিকা সিং সহ যারা ওই টিমে ছিলেন তাদেরকে আমরা স্যালুট জানাবো। সাথে সাথে ভারত সরকারকে প্রশ্ন করব, যে কাশ্মীরের মতো জায়গাতে প্রতি 5 মিটার 10 মিটার ছাড়া ছাড়া করে সেনা থাকতো, সেই কাশ্মীরের মতো জায়গাতে কিভাবে একটা পার্কের মধ্যে ঢুকে পার্কের গেট লাগিয়ে দিয়ে ধর্ম দেখে দেখে খুন করার সময় পেল? এই জবাবটা কিন্তু আপনাদেরকেও দিতে হবে, জবাব দিতে হবে না? আমরা যারা কাশ্মীরে গিয়েছি তারা জানতে পারবেন, প্রতি 10 মিটার ছাড়া ছাড়া, প্রতি 15 মিটার ছাড়া ছাড়া সেন্ট্রাল ফোর্স আছে, থাকে সেখানে, তাদের জিজ্ঞাসা মানে প্রয়োজনে চেক করে। শুধু তাই নয়, এই যে পার্কের মধ্যে আক্রমণ চালিয়েছে, এই পার্কের টিকিট কেটে ভিতরে ঢুকতে হয়। যখন টিকিট কেটে ভিতরে ঢুকবে যারা সিভিলিয়ান, তাদেরকে ওই সময় সেন্ট্রাল ফোর্স চেক করে। ওই দিনকে ছিল না কেন? ছিল না, না রাখা হয়নি? এই প্রশ্ন থাকছে। এর প্রশ্নের উত্তর কে দেবে? ভারত সরকার দেবে। এটা তদন্ত সাপেক্ষ। আপনারা জানেন যে পশ্চিম বাংলার 3 জন খুন হয়েছিল, শহীদ হয়েছিল এই বর্বরদের আক্রমণে। একজনের নাম খুব চর্চা হয়েছে, যদিও তার নাগরিকত্ব নিয়ে অনেক প্রশ্ন আছে, ওই বিতর্কে আমি জড়াবো না। এদিকে সামনের দিকে আসলে তো বলতে ভালো লাগবে, আমি মুখ এদিকে চলে আসছে। যারা ভলেন্টিয়ার আছে কি করছেন আপনারা? আমার তো কনসেন্ট্রেট এদিকে চলে যাচ্ছে না। আরো 2 জন আছে, একজনের বেহালা শখের বাজারের ওখানে বাড়ি, আর একজনের বাড়ি আপনার পুরুলিয়াতে। আমি গোপনে চুপি ছাড়ে বেহালাই সমীর বাবুর বাড়িতে গিয়েছিলাম। ওই বর্বরদের গুলিতে সমীর বাবুও শহীদ হয়েছিল, তার স্ত্রী সাথে ছিল। তার স্ত্রী, তার পরিবারের সাথে আমি কথা বলেছিলাম, কিছু জিনিস জেনেছি। যেটার হতে জানার মধ্যে একটা অন্যতম, যেটা যে প্রশ্নটা আমাদেরকে বারবার তুলতে হবে, প্রত্যেকটা ভারতীয় নাগরিককে তুলতে হবে, যে ওখানে গুলি চালাবার পরেও 2 ঘন্টা কেন তাদেরকে রেস্কিউ করার জন্য কেউ আসেনি? 2 ঘন্টা পরে রেস্কিউ করার জন্য আধিকারিকরা এসেছেন, প্রশাসন এসেছেন। তাহলে 2 ঘন্টা আর্মিদের কাছে হয় খবর চাইনি, বা তাদেরকে আটকে দেওয়া হয়েছে, তাদেরকে আসতে দেয়নি। এগুলো তদন্ত সাপেক্ষ, এটা তদন্ত করতে হবে। কে তাদেরকে আটকে দিয়েছে, কেন বা তারা দেরিতে আসলো, এগুলো তদন্ত সাপেক্ষ। তদন্তর আমরা দাবি জানাচ্ছি। তবে আমরা ভুলে যাচ্ছি না, 2019 সালের ঠিক নির্বাচনের আগে পুলওয়ামাতে টেরর অ্যাটাক হয়েছিল। শুনেছিলাম 300 কিলো বিস্ফোরক নিয়ে আমাদের জওয়ানের ওপরে তারা আক্রমণ চালিয়েছিল। আমাদের দেশের 40 জন অধিক জওয়ান শহীদ হয়েছিল। দুর্ভাগ্য আমাদের, আমরা আমাদের 40 জন জওয়ানকে হারিয়েছিলাম, 40 জন সিআরপিএফ কে হারিয়েছিলাম। এখনো পর্যন্ত জানতে পারলাম না ওই 40 জনের কারা খুনি, কারা ঘাতক, 300 কিলো বিস্ফোরক ওখানে এসে পৌঁছালো কি করে, এখনো জানতে পারলাম না। কিন্তু বলছে তদন্ত হচ্ছে। আমরা এটা দাবি জানাবো, দাবি তুলবো আমরা, যে আমাদেরকে, আমরা ভারতীয় নাগরিক, আমার ভাইকে যারা খুন করেছে, কারা কারা খুন করেছে, এবং বর্ডার থেকে তারা 300 কিলোমিটার দূরে অত
বর্ডার কিভাবে নিয়ে আসলো, কাদের সহযোগিতা ছিল, তাদেরকে খুঁজে বার করতে হবে, উপযুক্ত শাস্তি দিতে হবে। এই আওয়াজটাও আমরা তুলব। কারণ দেশের বাইরের গাদ্দার পাকিস্তান, আমি গত পরশুদিনকে ঠিক এই সময়ে বলেছিলাম যে 14 দিন হয়ে যাচ্ছে, আমার আর তোর সইছে না, আমাদেরকে দরকার লাগলে বলুক, আমাদেরকে দায়িত্ব দিক। সাথে সাথে এটাও বলেছিলাম আমাদের সেনারা রেডি আছে, আমাদের সেনাদেরকে বলুক, পাকিস্তানকে যোগ্য জবাব দিয়ে আসবে। আর সেই দিনকে রাত্রি আপনারা দেখেছিলেন, রাত 1:30টার দিকে আমাদের সেনারা যখনই নির্দেশ পেয়েছে, মাত্র 25 মিনিটের মধ্যে পাকিস্তানে গিয়ে ইন্ডিয়ার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, যে জঙ্গি সংগঠনগুলো ছিল, তাদেরকে গুড়িয়ে এসেছে। এটাই আমাদের সেনা। সেনা নিয়ে আমাদের কোনো প্রশ্ন আছে? আমাদের সেনা নিয়ে কোনো প্রশ্ন নাই। সেনাকে যারা পরিচালনা করছে, কেন 2 ঘন্টা পরে ওখানে আসলো রেস্কিউ করতে, এই প্রশ্নটা থেকে যাচ্ছে। এটাও জানতে হবে, খুঁজে বার করতে হবে রহস্যটা কি আছে, তদন্ত সাপেক্ষ। তাই বন্ধুগণ বলবো, আমাদেরকে মাথায় রাখতে হবে, আমাদের সেনারা লড়াই করছেন বর্ডারে, আমরা এখানে দাঁড়িয়ে বকরাম করছি, আমরা নিরাপদে আছি, বর্ডারটা নিরাপদ আছে বলে। কিন্তু দুর্ভাগ্য, আমাদের সেনাদের আত্মত্যাগ, আমাদের সেনাদের আত্মবলিদানকে কিছু সংখ্যক মানুষ কেউ রাজনৈতিক ফায়দা আর তো কেউ ব্যবসায়িক ফায়দা নেওয়ার চেষ্টা করছে। আপনারা শুনেছেন যে অপারেশনটা হয়েছে, অপারেশনের একটা নাম দিয়েছে, সেই নামটাকেই যারা শিল্পপতি তারা ট্রেডমার্ক হিসেবে ব্যবহার করার জন্য অ্যাপ্লিকেশন করে দিয়েছে। কর্নেল সুফিয়া কুরেশি, উইং কমান্ডেন্ট ভূমিকা সিং, এরাদের পরিচালনায় একজন কমান্ডেন্ট কাশ্মীরের, যেগুলো নাম পেয়েছি আমরা, বাকি তো পাচ্ছি না, বিলাল আহমেদ সম্ভবত হবে। এরা যারা লড়াই করলো, জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করে দেশের সম্মানকে এগিয়ে নিয়ে গেল, এবং যে 26 থেকে 27টা ভাইকে শহীদ করলো, তার বদলা নিয়ে আসলো, সেই সুযোগে শিল্পপতিরা এই ট্যাগলাইনটাকে তাদের ট্রেডমার্ক করতে চাইছে। এই অপারেশন যে নামে হয়েছে সেটাকে ট্রেডমার্ক হিসেবে ব্যবহার করতে চাইছে। মানে ও আমার ভাই শহীদ হলো, আমার অন্য ভাইকে লড়াই করলো, শহীদের বদলা নিল, আর মধ্যখানে পুঁজিপতিরা, এই মোদির যারা ছত্র ছায় থাকে, এই অমিত শাহদের ছত্র ছায় যারা থাকে, এই শুভেন্দু অধিকারী যাদের লালন পালন করছে, ব্যবসা করার সুযোগ দিচ্ছে, এরা আমার ভাইয়ের রক্তটাকে নিয়ে বিজনেস করার চেষ্টা করছে। এদের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে, এদেরকে খুঁজে বার করতে হবে। দুর্দিন এদেরকে খুঁজে পাওয়া যায় না, বরঞ্চ এরা আমাদের লড়াইকে, আমাদের বীরত্বকে এরা ব্যবসায়িক কাজে লাগানোর চেষ্টা করছে। এদেরকে সমাজ থেকে বিচ্ছিন্ন করতে হবে। আর সাথে সাথে দুর্ভাগ্য, আমাদের 56 ইঞ্চির প্রধানমন্ত্রী আমরা পেয়েছি, কিন্তু কাজের ক্ষেত্রে দেখতে পাচ্ছি না। এই পেহেলগাঁও অ্যাটাকের পরে দুবার কি হয়েছে, অল পার্টি মিটিং হয়েছে। আমাদের রাজ্যের মানুষ অল পার্টি মিটিং ভুলে গেছে। জানেন অল পার্টি মিটিং কি? যত ন্যাশনাল লেভেলের পার্টি আছে বা লোকসভা রাজ্যসভায় যারা প্রতিনিধিত্ব করেন, যেই পার্টি আছে, সবাইকে নিয়ে মিটিং হয়। আমাদের রাজ্যে এরকম হয়েছে? আমি তো বিধায়ক 4 বছর হলাম, একবারের জন্য অল পার্টি মিটিং ডাকতে শুনলাম না রাজ্য সরকারকে। কোনো যখন এমার্জেন্সি সিচুয়েশন এসে যায়, কোনো সমস্যা এসে যায়, সমস্যা থেকে উত্তরানোর জন্য অনেক ক্ষেত্রে অল পার্টি মিটিং হয়। স্বাভাবিকভাবে অল পার্টি মিটিং এর নেতৃত্বে থাকে রাজ্যে তো হলে মুখ্যমন্ত্রী, আর দেশের হলে প্রধানমন্ত্রী। আর এই মুহূর্তে আমাদের দেশের 56 ইঞ্চিকে দেখতে পেলাম না। আজকেও একটা অল পার্টি মিটিং হয়ে গেল এই রিগার্ডিং টেরর অ্যাটাক নিয়ে, সেখানে 56 ইঞ্চিকে খুঁজে পাওয়া গেল না। কিন্তু খুঁজলে আপনি দেখতে পাবেন এই দুটো মিটিং এর মধ্যে একটা মিটিং এ উপস্থিত না হয়ে বিহারে গিয়ে মানুষের কাছ থেকে ভোট চাইছে। তাহলে এরা মনে হচ্ছে আপনার দেশপ্রেমিক, আর এরাই নাকি আপনার কাছ থেকে দেশপ্রেমিকের সার্টিফিকেট চাইছে। কার কথা বলছি বুঝতে পেরেছেন? দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর কথা বলছি আমি। আবার এই বিজেপির বিরুদ্ধে বললে তৃণমূলের আবার বুক চিনচিন করে। সমস্যা অনেক, বুঝতে পেরেছেন? এখানে অস্ত্র নিয়ে তুমি মিছিল করবে বৈধ, আর শান্তিপূর্ণভাবে পেহেলগাঁওতে যে সন্ত্রাসবাদী আক্রমণ হয়েছে তার প্রোগ্রাম করতে গেলে ডিস্টার্ব হবে। 2025 সালে সংবিধান বিরোধী শুধু সংখ্যার জোর দেখিয়ে
যারা এই বিল পাস করিয়েছে, এই ওয়াকফ সংশোধনী বিলের আইনের বিরোধিতা করতে গেলে আপনাকে ডিস্টার্ব করবে। তারপরেও বলছি, নরেন্দ্র দামোদর দাস মোদী দুটো অল পার্টি মিটিং এ উপস্থিত ছিলেন না, মানে বুঝতে পারছেন। কিন্তু একে দেখুন, বড় বড় হোর্ডিং লাগিয়ে দিয়েছে, এই অপারেশনের নাম দিয়ে মানুষের কাছ থেকে ভোট চাইতে শুরু করে দিয়েছে। তো এদেরকে আমাদেরকে রাজনৈতিকভাবে প্রতিহত করতে হবে। আপনারা অনেকে ভাবছেন যে মোদী যে আছে আমি বেঁচে যাব, আর অনেকে ভাবছেন মমতা আছে আপনি বেঁচে যাবেন। আগে মমতার উদাহরণটা দিলেই মোদীজি যাকে বেঁচিয়ে নেবে ভাবছেন সেও বুঝে যাবে। এখন মুসলিম সম্প্রদায়ের যারা মানুষজন আছেন, এখানে ভিন্ন সম্প্রদায়ের আছেন, আপনারা বলুন তো, স্বাভাবিকভাবে আপনারা একটু চিন্তিত নয় কি যে ওয়াকফ সম্পত্তি যদি নিয়ে নেয়, মাদ্রাসা, মসজিদ, কবরস্থান থেকে শুরু করে হাতছাড়া হয়ে যেতে পারে, তাই তো? তাহলে আপনার বন্ধুকে মমতা ব্যানার্জি মুসলমানদের বলেছে আমি আছি তুমি চিন্তা করবে না, আর মোদী হিন্দুদের বলেছে আমি আছি তুমি চিন্তা করবে না। দুজনেরই উদাহরণ দেব, এই দুজনই হিন্দু আর মুসলমানকে কিভাবে ফুল বানাচ্ছে, বোকা বানাচ্ছে। প্রথম মমতা ব্যানার্জিরটা দিই। স্বাভাবিকভাবে এই তো সময় মমতা ব্যানার্জির সত্যি দুধেলগাই সংখ্যালঘুদেরকে উনি কতটা ভালোবাসেন, বা দুধেলগাইদের জন্য, আমি বলিনি দুধেলগাই ভাই, মমতা ব্যানার্জি বলেছে, আমি রিপিট করছি, খারাপভাবে জেনে নেবেন না। তো মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার সংখ্যালঘু মুসলমানদের জন্য কতটা ভাবে, এটাই তো সময় ছিল ভাই যে ওয়াকফ নিয়ে মমতা ব্যানার্জিরও একটা অল পার্টি মিটিং ডাকলে ভালো হতো। আমি তো আজ নির্দেশ দিতে পারি না, আমি রিকোয়েস্ট করতে পারি, অল পার্টি মিটিং ডেকে মমতা ব্যানার্জির ওপিনিয়ন নেওয়া দরকার ছিল যে আমাদের রাজ্যে যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে বলুন এই বিলের আমরা সমর্থন করব, আমাদের রাজ্য এই বিলের বিরোধিতা করব। তখন দুধকে দুধ পানিকে পানি হয়ে যেত। তার পরিবর্তে মমতা ব্যানার্জি নির্দেশ কি দিচ্ছে, ওয়াকফ নিয়ে কেউ গুলোগুলি করবেন না, যদি কেউ গুলোগুলি করে তার থেকে বড় শত্রু কেউ আর হবে না। এবার গুলোগুলি মানে উনি কি বোঝাতে চেয়েছেন আমি বলতে পারবো না, তবে আমি একটা জায়গায় ক্লিয়ার করে দিচ্ছি, ও শান্তিপূর্ণ আন্দোলনের পক্ষে ছিলাম, আছি, থাকবো। অশান্তির পথে কেউ যাবেন না, অশান্তির পথে গেলে কোনো সমস্যার সমাধান হয় না। শান্তিপূর্ণ পথ অবলম্বন করলে দিনের শেষে জয়ী হয়ে বাড়ি ফিরবেন। কিন্তু মমতা ব্যানার্জি উচিতটা কি ছিল, কি দরকার ছিল, যে বিধানসভা থেকে একটা বিল পাস করানো, যেই বিলের মধ্যে প্রস্তাব পাস করানো, যেই প্রস্তাবের মধ্যে উল্লেখ থাকবে যে ওই অসাংবিধানিক বিল আমাদের রাজ্যে তথা দেশের জন্য প্রত্যাহার করতে হবে, আমরা মানব না। করেছেন না, করে উল্টে আপনাকে শাসাচ্ছে, ধমকাচ্ছে, আপনাকে বলছে এইসব করতে না করতে হবে না, আমি আছি বলে লাভটা কি হবে, কতটা লাভ হবে? বলেছিল মোদীজি হিন্দু খাতরে মে হ্যায়, আমাকে ভোট দাও, হিন্দুরা বিপদ থেকে মুক্ত হবে। 10 বছর পার হয়ে গেছে, হিন্দুরা বিপদ থেকে মুক্ত হয়েছে? এখানে যারা হিন্দু সমাজের মানুষ আছেন, মাইকের আওয়াজ যাচ্ছে, আপনারা বলুন শুভেন্দু অধিকারীকে, আপনারা বলুন দিলীপ ঘোষকে, সুকান্ত মজুমদারকে বলুন যে আমরা হিন্দু, পেট্রোলের দাম মুসলমানদের থেকে অর্ধেক টাকায় কিনবো, তার ব্যবস্থা কি? যে আমরা হিন্দু, গ্যাসের দাম যেই দামে কিনবে তার থেকে অর্ধেক দাম আমরা দেব, এই ব্যবস্থা করো। পারবে? করুক না, করবে না। কিন্তু বলছে হিন্দু বিপদে আছে, ভোট দাও, হিন্দু বিপদ মুক্ত হবে। আমি তর্কের খাতিরে ধরে নিলাম, আমি বিতর্কে জড়াবো না। কাশ্মীরে পেহেলগাঁওতে ওখানে যে আমার হিন্দু ভাইগুলোকে শহীদ করেছেন, খুন করেছে, তর্কের খাতিরে ধরে নিলাম যে ধর্মের ভিত্তিতে, ধর্মেও পরিচয় দেখে খুন করেছে, তাই তো? এবার বলুন, হিন্দু হৃদয় সম্রাট বলে যে নিজেকে দাবি করে, যে হিন্দুদের রক্ষাকর্তা বলে নিজেকে দাবি করে, যে হিন্দুদের মাসিয়া বলে নিজেকে দাবি করে, হিন্দু বিপদে আছে আমাকে ভোট দাও, আমি হিন্দুকে বিপদ মুক্ত করব, যিনি বলেছেন, তার আমলে হিন্দু বেছে বেছে খুন হতে হলো। মানে ওনার যদি লজ্জা থাকতো পদত্যাগ করতো না ভাই? এর আগে আমরা দেখেছি মুসলিম হওয়ার অপরাধে, দলিত হওয়ার অপরাধে, আদিবাসী হওয়ার অপরাধে বেছে বেছে খুন হতে। তা মুসলমানকে কেউ রক্ষা করার নাই, আদিবাসীকে কেউ রক্ষা করার নয়, দলিতকে কেউ রক্ষা করার নাই, কিন্তু হিন্দু রক্ষা করার জন্য তো একজন আছেন, এখন বলছেন যিনি, তার আমলে
হিন্দু বেছে বেছে খুন হতে হলে উনি চুপ করে যাচ্ছেন। কেন খুন হতে হলো এই প্রশ্নটা তুলবেন না? এই হিন্দু তো আমার প্রতিবেশী, আপনার আমার প্রতিবেশী। তো আমার প্রতিবেশী যেমন মুসলমান, হিন্দু, দলিত, আদিবাসী সবাই তো আমার প্রতিবেশী। এই প্রশ্নটা তুলবেন না আপনারা? তুলতে হবে আপনাদের যে মোদিজি আপনি কি করলেন? ভারতবর্ষের ৭৫ বছরের ইতিহাসে দেখতে পাবেন না কোথাও যে জঙ্গিরা এসে হিন্দু বেছে বেছে খুন করেছে, সাহস পেত না। তাহলে আপনি ৫৬ ইঞ্চি হওয়ার পরেও আপনি হিন্দুদের বেছে বেছে খুন করলো, আপনাকে জবাব দিতে হবে আপনি কোথায় ঘুমোচ্ছিলেন তখন। প্রশ্ন করতে হবে না? সাথে সাথে এটাও বলবেন যে আপনি বলেছিলেন হিন্দুদের বাঁচাবেন, কিন্তু আপনাকে দেখতে পাইনি, খুঁজে পাইনি। আমার হিন্দু ভাইকে যখন খুন করেছে, আমার হিন্দু ভাইকে যারা খুন করেছে, এই খুনের বদলা নেওয়ার জন্য আমার ঝন্টু আলী শেখ তার জীবন দিয়ে দিয়েছে। আপনি তো এসি ঘরে বসেছিলেন বা ভোট প্রচারে ছিলেন। বলতে পারবে এটা? মোদিজিকে প্রশ্ন করতে হবে যে আপনার অবদান কি? আপনি রক্ষা করতে বলেছিলেন, আপনার অবদানটা কি? দেখবেন যখনই এটা প্রশ্ন করবেন আপনি দেশদ্রোহী হয়ে যাবেন, আপনি ভারত বিরোধী হয়ে যাবেন। প্রশ্ন করছেন বিজেপির নেতাকে, আপনি হবেন ভারত বিরোধী। প্রশ্ন করছেন দেশের প্রধানমন্ত্রীকে, আপনি হয়ে যাবেন ভারত বিরোধী। কে বলেছে? বিজেপি বলছে এটা। কিন্তু আমি আপনাদের বলে দিই, দেশের প্রধানমন্ত্রী, দেশের রাষ্ট্রপতি, রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশ্ন করার অধিকার জনগণের আছে, এটা মাথায় রাখবেন। ও রাজা, আমরা প্রজা নয়। এই মমতা ব্যানার্জি নির্দেশ দিল এই রাজ্যে আন্দোলন করা যাবে না, চুপ করে শুনে নিতে হবে নাকি? ও বাদশা নাকি আমরা প্রজা নাকি? আমরা সবাই রাজা আমাদের এই রাজার দেশে। আমরাও এখানে ওজনাকে ওই মুখ্যমন্ত্রীর চেয়ারে বসিয়েছি ভোট দিয়ে, এটা মাথায় রাখবেন। ও যদি রাজার মতো কেউ, বাদশার মতো যদি কেউ অর্ডার দেয়, ওই অর্ডারকে আমরা মানবো না। তবে হ্যাঁ, গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণভাবে আমরা প্রতিবাদ করে যাব, আগামী দিনেও প্রতিবাদ করব। যার ক্ষমতা আছে আমাদের আন্দোলন আটকে রাখা। আমি গতকালকে বলেছিলাম, আজকেও বলছি, গতকালকে মঞ্চ থেকে বলেছিলাম যে আমি আগামীকাল দেগঙ্গাতে প্রতিবাদ মিছিলে যাব 3টে বিষয় নিয়ে। যে আমাদের রাজ্যের 26,000 চাকরি বাতিল হয়েছে, ওই 26,000 চাকরি বাতিলের মধ্যে অনেকজন যোগ্য আছে, দুর্নীতিগ্রস্ত যারা আছে তাদেরকে বাদ দিয়ে যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে তাদেরকে স্কুলে পাঠাতে হবে। এই বঞ্চনা, এই দুর্নীতির প্রতিবাদে এবং কাশ্মীরের পেহেলগাঁওতে যে সন্ত্রাসবাদী আক্রমণ হয়েছে, সেই সন্ত্রাসীদের প্রতিবাদ, সন্ত্রাসের প্রতিবাদে এবং সাথে সাথে ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে এই প্রত্যাহারের দাবি নিয়ে প্রতিবাদ সবাই যাব। পারলে বন্ধ করে দেখাও। আজ যদি বন্ধ করে দিত, আমি কথা দিচ্ছি আপনাদের, যেখানে আমার প্রোগ্রাম থাকবে বন্ধ করে দিল, আমি একবার করে ঘুরে আসবো। স্টেজ করতে দেবে না, আমি বলে ধরে নিলাম, কিন্তু আমি এসে ঘুরে যাব, এটা মাথায় রাখবে। ওরে আমরা রাজা আর প্রজার দেশে বাস করিনি, এটা মাথায় রাখবেন। এই কনসেপ্ট আপনারা ভুলে যাচ্ছেন। আমরা 5 বছর ওনাকে দায়িত্ব দিয়েছি পশ্চিমবাংলা পরিচালনার জন্য। আমরা 5 বছর ওনাকে বলেছি পশ্চিমবাংলার মানুষজন ভালো যাতে থাকে, তার জন্য উনি চেয়েছেন, সুযোগ দিয়েছি আমরা। এর থেকে বেশি কিছু নয়। 5 বছর হয়ে যাবে, চেয়ারে অন্যজনকে বসাবার ক্ষমতা আপনাদের হাতে আছে, এটা মাথায় রাখবেন। এটাই ভুলে যাচ্ছেন আপনারা, এইটা আপনাদের মাথায় রাখতে হবে। এই নিয়ে এখন নির্দেশনা দিতে পারে না। এটা উনি রিকোয়েস্ট করতে পারতেন যে এই পরিস্থিতি হচ্ছে, ওয়াকফ আইনলে এই হচ্ছে, হ্যান হচ্ছে, ত্যান হচ্ছে, যে কটা দিন এটা বন্ধ রাখো, পরে আমরা আবার করবো, এটা বলতে পারেন। কিন্তু উনি যেভাবে বললেন, এটাকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই বলার সাহস কিন্তু আপনাদের জন্য পেয়েছে, এটা মাথায় রাখুন, আপনাদের জন্য পেয়েছে। আমি আপনাদের বলবো, শপথ করুন, ওয়াদা করুন। 2026 নির্বাচন এসছে, আইএসএফ কে ভোট দিবার জন্য আমি বলবো না, কিন্তু অন্তত ইভিএম মেশিনে গিয়ে এই জোড়া ফুলের চিহ্নতে হাত দেবো না, এটা ওয়াদা করুন আপনারা। পদ্ম ফুলের তো কোনো প্রশ্নই আসছে না ভাই, এখানে ছুরি থাকালেও হবে না, হবে? আমার তো হবে না ভাই। এবার আপনারা জানেন না কি করবেন, কিন্তু জোড়া ফুলেও হাত দেবো না, জবাব আমরা দেব। তো যারা এখন দিল্লি গিয়ে আন্দোলনের গল্প শোনাচ্ছে, তাদেরকেও 2026 সালে আমরা দিল্লির রাস্তা দেখাবো। তো ভাই কারা দেখাবে? একটু হাত তুলে দেখান তো। ইনকিলাব, 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 ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। কাশ্মীরের পেহেলগাঁওতে যাওয়া বর্বরিত অত্যাচার হয়েছে, তার প্রতিবাদে আমাদের সংগ্রাম চলছে, চলবে। এই সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ লড়াই চলছে, চলবে। এই সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ লড়াই
চলছে চলবে। 26,000 চাকরি যাদের জন্য বাতিল হয়েছে সেই রাজ্য সরকার জবাব দাও, জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। ওয়াকফ সংশোধনী আইন অবিলম্বে প্রত্যাহার করতে হবে, ওয়াকফ সংশোধনী আইন অবিলম্বে প্রত্যাহার করতে হবে। আমাদের লড়াইটা চলবে তো ভাই, না ভুলে যাবেন? কারো অসুবিধা হচ্ছে নাকি? আমি একটা বিষয় এখনো বলিনি ওয়াকফ নিয়ে, শুনবেন তো? না গরম হচ্ছে বলে একটু চলে যাবেন? যদি বলেন আমি ছেড়ে দেবো। আমার কিন্তু প্রচুর গরম হচ্ছে, আমার কিন্তু অনেক গরম হচ্ছে, তাও বলছি। শুনবেন তো ভাই? যারা শুনবেন একটু হাত তুলে দেখান তো। এটা শোনা দরকার যে ওয়াকফ সংশোধনী আইনটা কেন আমরা প্রত্যাহার করতে বলছি বা কেন আমরা বিরোধিতা করছি, এটা আমাদের শোনা দরকার তো। আর না হলে ওয়াকফের বিরুদ্ধে আইন হবে, চলো গেল স্টেজে নিয়ে গেল, নারে তাকবীর, আল্লাহু আকবার, এই সব স্লোগান, ধর্মীয় স্লোগান দিল। এই মোদির বিয়ে হয়নি কেন, ও কি বুঝবে, হ্যান করবে তান করবে বলে ঘরে চলে গেলে, ভিড় করিয়ে দিলে লাভ হবে কিছু? মোদিরা চাইছে, শুভেন্দু অধিকারীরা চাইছে ওয়াকফের আইনে নিয়ে যখন প্রতিবাদ সভা হবে বেশি বেশি করে তকবীর দাও। যদি বেশি বেশি করে আপনি তকবীর দেন, পাশে বিশ্বজিৎ মাইতিকে আপনি পাবেন? বলুন পাবেন? কেন পাবেন না? বিশ্বজিৎ মাইতি তখন কি বলবে, এটা ধর্মীয় বিষয় ও মুসলমানরা বুঝুক, তাই তো? লক্ষ্মীকান্ত হাসদাকে আপনি পাশে পাবেন, প্রসেনজিৎ বোসকে আপনি পাশে পাবেন, কল্লোল মজুমদারকে আপনারা পাশে পাবেন কি? তখন পাবেন না। কেন? ও ধর্মীয় বিষয়, ওরা বুঝে নেবে। অ্যাকচুয়ালি এটা ধর্মীয় বিষয় নয়। আপনাদেরকে হয়তো আপনাদের ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে এটাকে ধর্মীয় ইস্যুতে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে বিজেপি। ধর্মীয় ইস্যুতে ঢুকাতে পারলেই বিজেপি সাকসেস হবে। আমরা কি ওকে সাকসেস হতে দেব? তাহলে আমাদের মাথায় রাখতে হবে এটা সংবিধানের ওপরে আঘাত দিয়েছে। তাই সংবিধানকে রক্ষার আন্দোলনে আমরা কি করব? ঐক্যবদ্ধভাবে সংবিধান প্রেমী মানুষরা ঐক্যবদ্ধ হব। সংবিধানের 14, 15, 25, 26, 29, 300 ক এই ধরনের একাধিক ধারায় আক্রমণ করেছে এই সংশোধনী, ফলে আমরা এর বিরোধিতা করছি। আপনারা প্রথম দিন দেখেছেন সুপ্রিম কোর্টে যখন এটা নিয়ে আলোচনা চলছিল, অনেকে লাইভ দেখেছেন, ম্যাক্সিমাম সময় আর্টিকেল 26 নিয়ে আলোচনা হচ্ছিল। আর্টিকেল 26 কি একটু দেখবেন, গুগলে গেলেও পাওয়া যাবে। আপনার সম্পত্তি আপনি রক্ষণাবেক্ষণ, দেখভাল, হ্যান ত্যান এইসবের উপরে আর্টিকেল 26টা আছে। তো এটা ওরা বিজেপি সংবিধানের উপরে আক্রমণ করেছে, আর আমরা সংবিধানকে রক্ষার জন্য রাস্তায় নেমেছি। আজকে বিজেপির পছন্দ হয়েছে কলকাতার ভালো ভালো কিছু জায়গা, বিজেপির হয় না, বিজেপির যে বন্ধুরা আছে তাদের নজরে পড়েছে। নজরে কি পড়েছে? আদানি না আম্বানি, নামটা ভুলে যাচ্ছি, ওদের যে বাড়িটা হচ্ছে একটা মুসাফির খানা, ওই আপনার অনাথ আশ্রমের জায়গার উপরে বানিয়েছে। তো এই ধরনের ভালো ভালো প্রপার্টিগুলো, বিভিন্ন শহরের যে ভালো ভালো প্রপার্টিগুলো এখন আদানি আম্বানিদের মতো শিল্পপতিদের নজরে পড়েছে। ওরা আবদার করছে যে আমার ওই জায়গাটা চাই, ওই জায়গাটা আমার লাগবে, কলকাতার এই ভ্যালুয়েবল প্রপার্টিটা আমার লাগবে, দিল্লির ওই ভালো জায়গাটা আমার লাগবে, গুজরাটের ওই শহরের ভালো জায়গাটা আমার লাগবে। ওই ঘটনাক্রমে ভালো জায়গাগুলোর মধ্যে থেকে যদি 10টা থাকে, 5টা ওয়াকফ সম্পত্তি, ফলে নিতে পারছে না। নেবে কিভাবে? তার জন্য একটা আইন পার্লামেন্ট থেকে ওরা পাস করলো, যে আইনটা আপনার 1 নম্বর 14 নম্বর আইন 2025 সালে এটা পাস করলো। এর মধ্যে যে ভুলগুলো আছে তার আমরা বিরোধিতা করছি। সেই ভুলগুলো কি কি একটু জানতে হবে। এবার এর বিরোধিতা যাতে শুধু মুসলমানরা করে, সেই জন্য আমার হিন্দু সমাজের মধ্যে একটা ভুল বার্তা দিয়ে দিল মোদিজি। কিভাবে ভুল বার্তাটা দিল আমরা জানতে হবে। ভুল বার্তাটা বিজেপির কিছু নেতাদেরকে দিয়ে মার্কেটে খাইয়ে দিল। আমি এখানে চ্যালেঞ্জ করে বলছি, ওই পাড়ার নেতার সাথে আমি ডিবেটে বসবো না। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষকে একদিকে বসিয়ে দেবেন, আর আমি অন্যদিকে এই আইনটা নিয়ে বসবো। লাইভ হবে, যদি ওদেরকে ভুল না প্রমাণ করতে পারি আমি বিজেপির পতাকা ধরে নেবো। এত বড় চ্যালেঞ্জ দিলাম, এত বড় আমি চ্যালেঞ্জ রাখবো। একা বসবো, অন্য কাউকে লাগবে না, এই আইনটা নিয়ে বসবো। ঠিক করতে বলুন, বসাতে বলুন। কারণ এই আইনের যে সংশোধনীগুলো এনেছে তার অধিকাংশ এই আইনকে দুর্বল করছে। কেমনগুলো করছে বলবো, তার আগে একটু হিন্দু মুসলমানের মধ্যে এই আইনকে নিয়ে একটা বিভেদ তৈরি করার চেষ্টা হচ্ছে, সেটা ক্লিয়ার করে দিই ভাই। হ্যাঁ, কারো অসুবিধা হচ্ছে না তো? অসুবিধা হলে বলবে, আমি শেষ করে দেবো। বাজে কটা?
আচ্ছা, একটা ফোন দাও তো, এখানে রাখো তো, আগে ক্লিয়ার করে দেওয়া দরকার। কি বলছে আমার হিন্দু ভাইদের কাছে গিয়ে? কি বলছে যে ওয়াকফ বোর্ডের এত ক্ষমতা, যেখানে হাত দেবে সেটাই ওয়াকফ হয়ে যাবে, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্টে কিছু বলতে পারবে না। এটা মিথ্যাচার একটা হচ্ছে তো। সহজ সাদা সিধে হিন্দু ভাইরা কি ভাবছে, আমার মন্দিরটাতে যদি এই চাকলা ধামকে এসে যদি বলে, চাকলা ধাম আমাদের বিখ্যাত ধাম, এখানকার লোকাল, তাই তো, এই বিখ্যাত ধামকে এসে যদি বলে এই ওয়াকফ বোর্ড ওটা আমাদের রকাবে, তাহলে চাকলা ধাম আর মন্দিরটা থাকবে না, ওয়াকফ হয়ে যাবে। স্বাভাবিকভাবে যে হিন্দু প্রোগ্রেসিভ চিন্তা ভাবনা নিয়ে চলে, সেও বলছে না, এটা বন্ধ হওয়া দরকার আছে। মন্দিরের কথাটা একটু দূরে রাখুন। যদি আপনার খামারে এসে বলে এই মাঠে বক্তব্য দিচ্ছি, ওয়াকফ বোর্ড নাকি বলে যদি এটা ওয়াকফের, এটা ওয়াকফের হয়ে যাবে, এরকম হতে পারে? এই দেশে এরকম আইন আছে মনে হয়? এরকম আইন দেশে থাকতে পারে না। শুধু মিথ্যাচার হচ্ছে। মিথ্যাচারের উদাহরণ আপনাদের কেমন আমি দিচ্ছি, বুঝতে পারবেন। পশ্চিমবাংলায় এই মুহূর্তে ৭৬,০০০ বিঘা ওয়াকফ সম্পত্তি উদ্ধার করতে পারেনি ওয়াকফ বোর্ড। আমার নিজের ২ বিঘা জায়গা আছে, আমি উদ্ধার করতে পারিনি, আর অন্যের জায়গাটা বলছে আমার, আমি যে কিনে নেবো। হতে পারে ভাই? হতে পারে? আমার ৭৬,০০০ বিঘা সম্পত্তি আমি উদ্ধার করতে পারিনি, সেই জন্য কোর্টে গিয়ে কাঁদছি, ওয়াকফ ট্রাইব্যুনালকে গিয়ে বলছি, মাই লর্ড, আমার ওই জায়গাটা পাচ্ছি না, তুমি অর্ডার করে পুলিশকে বলো আমি যেন জায়গাটা উদ্ধার করে দেয়। আমি গিয়ে হাইকোর্টে কান্নাকাটি করছি, যে মাননীয় যারা জাজেস আছেন ডিভিশন বেঞ্চ বা সিঙ্গেল বেঞ্চের, তাদেরকে বলছি, মাই লর্ড, আমার ওই কলকাতার অমুক জায়গায় অমুক প্রপার্টিটা ভ্যালুয়েবল প্রপার্টি, 1 কাঠার দাম 2 কোটি টাকা, 10 কাঠা জায়গা দখল করে রেখে দিয়েছে, আমি উদ্ধার করতে পারছি না, তুমি একটু অর্ডার করে দাও যাতে আমি পেয়ে যাই। আমি সুপ্রিম কোর্টে যাচ্ছি, চিফ জাস্টিসকে বলছি বা কোনো বেঞ্চকে বলছি, জাজেসদেরকে গিয়ে, যে মাই লর্ড, আমার ওই দিল্লির অমুক জায়গার ওই সম্পত্তিটা আমি ওয়াকফ বোর্ড দিয়ে বলছি যে ওই জায়গাটা আমার, আমি উদ্ধার করতে পারছি না, আপনি আমাকে উদ্ধার করে দেন। যার নিজের ক্ষমতা নেই নিজের জায়গাটা উদ্ধার করার, সে অন্যের জায়গায় ঝান্ডা লাগিয়ে বলে দেবে এটা আমার, সেটা হয়ে যেতে পারে। ভাই, কত বড় মিথ্যাচার! এইটা বলে আমার হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ লাগানোর চেষ্টা করছে, হিন্দু ভাইদেরকে ভুল বুঝাচ্ছে। আর একটা কি ভুল বুঝাচ্ছে, যে হিন্দু ভাইদের ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য বোর্ড নয়, আর ওয়াকফ বোর্ড কেন থাকবে? তাহলে ওয়াকফ বোর্ড তুলে দাও। স্বাভাবিকভাবে গণতান্ত্রিক রাষ্ট্রে আপনি যদি বলেন যে মুসলমানদের জন্য আইন আছে, হিন্দুদের জন্য আইন নাই, খ্রিস্টানদের জন্য আইন নাই, সব আমি প্রোগ্রেসিভ মানুষ যাবে সেই বলবে আইনটা তুলে দেওয়া দরকার, এটা তো। কিন্তু এটা সত্য বলছে কি মিথ্যা বলছে ভাই বলুন? হতে পারে? দেশের ধর্মীয় যদি পরিচয় আমি দেখি, যে এই দেশের প্রধানমন্ত্রীর লিস্টে একবারও কেউ মুসলমানের নাম নেই, সেই দেশের হিন্দু ভাইদের ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য আলাদা আইন থাকবে না, শুধু মুসলমানদের সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য আইন থাকবে, মনে হয় আপনাদের? সম্পূর্ণ মিথ্যা কথা, এটা মিথ্যাচার। আমার হাতে একটা 2-3টে কাগজ আছে, দা উত্তরপ্রদেশ কাশী বৈশ্বনাথ টেম্পল অ্যাক্ট 1983, 1983 সালে কাশী বৈশ্বনাথ মন্দির জানেন আপনারা, বিখ্যাত মন্দির একটা, ওই মন্দিরের সম্পত্তি রক্ষণাবেক্ষণ কিভাবে হবে তার আইন আছে। আপনাদের এখানে কাছাকাছি চাকলা ধাম, এই চাকলা ধামের যে সম্পত্তি আছে কিভাবে রক্ষণাবেক্ষণ হবে তার জন্য আইন আছে। কালীঘাটের যে মন্দির আছে, তারকেশ্বরের যে মন্দির আছে, দক্ষিণেশ্বরের যে মন্দির আছে, সারা ভারতবর্ষের যে মন্দিরগুলো আছে, ইভেন আমাদের উড়িষ্যার জগন্নাথ মন্দির যে আছে, প্রত্যেকটা মন্দিরের সম্পত্তির জন্য আলাদা আলাদা আইন আছে। আর মুসলিম যত সম্প্রদায় আছে, সম্প্রদায়ের সম্পত্তি যে আইনটা তাকে বলে কি হয়? ওয়াকফ অ্যাক্ট। হিন্দু ভাইদের টেম্পল অ্যাক্ট, আর মুসলমানদেরটা কি বলুন? ওয়াকফ অ্যাক্ট। এইটা শুধু পার্থক্য। কিন্তু এটা আমার হিন্দু ভাইদের মধ্যে ভুল বুঝিয়েছে যে মুসলমানদের শুধু ওয়াকফ বাঁচানোর আইন আছে, আমাদের নেই কেন? তাহলে সবটাই তুলে দিই, তাহলে মিথ্যাচার হচ্ছে। তার প্রমাণ এটা তো। দেখুন, শুধু এটা নয়, একটা নয় জন্য একাধিক আছে আপনার। দেখুন, দা তামিলনাড়ু হিন্দু রিলিজিয়াস অ্যান্ড চ্যারিটেবল এন্ডোমেন্টস অ্যাক্ট 1959 সালে তৈরি হয়েছে। আচ্ছা, তারপরে আছে আপনার কর্ণাটকাতে আছে, অন্ধ্রপ্রদেশে আছে। এই ধরনের
প্রতিটা রাজ্যে আছে। আমি আপনাদের বলি, শুধু তাই নয়, শুধু কি হিন্দু মুসলমান আছে, অন্য সম্প্রদায়ের মানুষজন তাহলে কোথায় যাবে? যারা পার্সি, যারা শিখ, যারা বৌদ্ধ, যারা খ্রিস্টান, তারা কোথায় যাবে? প্রত্যেকটা ধর্মের মানুষের জন্য আলাদা আলাদা আইন তৈরি করা আছে তাদের ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য। যেমন দ্য পার্সি পাবলিক রেজিস্ট্রেশন দ্য পার্সিস পাবলিক ট্রাস্ট রেজিস্ট্রেশন অ্যাক্ট 1936, 1936 সালে পার্সিদের জন্য সেই আইন তৈরি করে দেওয়া হয়েছে। শিখেদের জন্য 1973 সালে শিখ এন্ডোমেন্টস অর দ্য শিখ গুরুদ্বারাস অ্যান্ড রিলিজিয়াস এন্ডোমেন্টস অ্যাক্ট 1973 সমস্ত ধর্মের মানুষের ধর্মীয় সম্পত্তি যাতে প্রোটেক্ট থাকে তার জন্য আইন তৈরি করে দেওয়া হয়েছে। আর বিজেপি এই সম্পত্তি লুট করবে বলে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন করার জন্য কি বলছে যে শুধুমাত্র জন্য আইন আছে, অন্যদের জন্য নাই বলে এই মিথ্যাচার করছে। এর জবাবটা আপনারা দেবেন তো ভাই? যদি আমি ভুল বলি আমাকে কিন্তু ছাড়বে না। বিজেপি যতটা না ছাড়বে বলতে পারবো না, তৃণমূল কিন্তু আমাকে ছাড়বে না ভাই। আমাদের ছেলে হাওড়াতে কদিন আগে দেখেছিলেন একটি সমাজ বিরোধী ছেলে ধর্মে ধর্মে দাঙ্গা লাগাবার জন্য পুরুষোত্তম রাম ঠাকুরের নামকে নিয়ে জোর করে দুজন শ্রমিককে বলানোর চেষ্টা করেছে, তাদেরকে মারধর করেছে। পুরুষোত্তম রাম ঠাকুর প্রজা হিতৈষী ছিলেন, প্রজাদের জন্য তিনি সংসার পর্যন্ত করেননি, ভাবতে পেরেছেন? তার নাম দিয়ে দাঙ্গা করানোর চেষ্টা করেছে, পুলিশ তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়নি। আমাদের নেতৃত্বদের কাছে খবরটা আসে, আমাদের নেতৃত্বদের সাথে যোগাযোগ করলে আমাদের নেতৃত্বরা তার নাসির খানের নেতৃত্বে লোকাল হসপিটালে গিয়ে মেডিকেল রিপোর্ট বানিয়ে লোকাল থানাতে গিয়ে অভিযোগ দায়ের করার ফলে গ্রেফতার হয় ছেলেটি। এটা তো বিজেপির বুকে চেঞ্জিং করা দরকার না? বিজেপি মনে করে ওদের বাবার সম্পত্তি পুরুষোত্তম রাম ঠাকুর। আরে পুরুষোত্তম রাম ঠাকুর একা বিজেপির বাবার সম্পত্তি নয়, এটা মাথায় রাখতে হবে। তারপরেও বিজেপির তো বুক চিনচিন করা দরকার ছিল। আমরা কি দেখলাম যে আমাদের নাসির খানের নামে ওখানকার লোকাল থানা মিথ্যা, অসত্য, ফেক সুমোটো মামলা করে অ্যারেস্ট করেছে। সে এখন আমার বীর যোদ্ধা পুলিশ কাস্টাডি দিয়ে আছে, তাদেরকে আমরা জামিন করিয়ে মালা পরিয়ে ঘরে পাঠাবো। কিন্তু বোঝানোর জন্য বলছি আপনাদের, আমরা কার বিরুদ্ধে মামলা করালাম ধরতে গেলে বিজেপির এক ওয়ান টাইপ অফ সাপোর্টারের বিরুদ্ধে। আর রাজ্য সরকার তাতে রাগ হয়ে গিয়ে আমার ছেলের নামে মিথ্যা মামলা দিয়ে দিল। ওই জন্য বলছি, আমার কথাটাতে যদি একটু অসত্য বেরিয়ে যায়, বিজেপি না যতটা আমাকে আক্রমণ করবে, বিজেপি ঠিক জায়গায় দেবে, আমার মানে ধরতে পারবেন না এমন জায়গায় দিয়ে দেবে, বুঝানোর জন্য বলছি। কিন্তু তার থেকে বেশি তৃণমূল আগে উঠে যাবে, সুযোগ পেয়ে গেছি মামলা দিয়ে দেবে। যদিও সুযোগ আমি দিই না, আমার কাছে সুযোগ পাবে না, তারপরেও বলছি। তাহলে বুঝতে পারছেন যে আমি আবার জায়গায় ফিরে আসা যায়, তাহলে যে আমাদের মধ্যে ওয়াকাফ নিয়ে হিন্দু মুসলমানের মধ্যে যে বিভেদ লাগানোর চেষ্টা করছে, এটা অসত্য। তো তাহলে একটা জিনিস আপনাদের ক্লিয়ার হয়েছে, ওয়াকাফ বোর্ডের ক্ষমতা নাই যে সে আপনার নিজে থেকে কোনো জায়গা আমার বলে দখল করে নিতে পারার। যদি ক্ষমতা থাকতো অন্তত ৭৬,০০০ বিঘা সম্পত্তি এখন ওয়াকাফ বোর্ডের কন্ট্রোলে থাকতো, যেটা এখনো বেহাত হয়ে আছে। দ্বিতীয় যেটা, শুধু মুসলমানরা মাদ্রাসা মসজিদ ঈদগাহ সম্পত্তি রক্ষার জন্য ওয়াকাফের আইন আছে, হিন্দু ভাইদের নাই, এই যে মিথ্যাচার করছে, এটা ক্লিয়ার হয়েছে আজকে। এবার আসা যাক, মোদি মুসলমান মায়েদের জন্য, মুসলমান বিধবাদের জন্য, মুসলমান গরিবদের জন্য, মুসলমান বাচ্চাদের জন্য নাকি খুব চিন্তিত। মোদি চিন্তিত হয়েছে। আমি দেখো, এর আগে অনেক বিল হয়েছে, এই 2025 সালে এর আগে 13টা বিল হয়ে গেছে ভাই আমাদের পার্লামেন্টে। আমি কিন্তু অত সিরিয়াস দেখিনি, আইন হয়েছে, অত সিরিয়াস দেখিনি। যেই শুনেছি মোদি নাকি মুসলমানদের ভালো করবে বলেছে, আমি এটা আইনটাকে একটু পড়তে হবে ভাই, আমার এমনি ধৈর্য একটু কম। তাহলে আইনটাকে আমি একটুখানি বেশি করে পড়ার চেষ্টা করলাম। যারা আমাদের মাস্টার সাহেব এসেছেন, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, আমাদের কার্যকারী সভাপতি শামসুল স্যার, আমাদের অ্যাডভোকেট জামিল সাহেব, তো এনাদের সাথে একটু আলোচনা করতে লাগলাম যে আইনটাকে একটু নিয়ে একটু বিশ্লেষণ করা যাক, কি ভালো করতে চেয়েছে। ওরে বাবা, ভয়ঙ্কর ভালো চেয়েছে মুসলমানদের। আর আমি পৃথিবীর মধ্যে সব থেকে বোকা মুসলমান, মোদিদের আমি বদনাম করছি, আপনার ভালো চেয়েছে, বুঝতে পেরেছেন? আর আমি বিজেপির দালাল, ওই জন্য মোদির বিরুদ্ধে আন্দোলনের বিরুদ্ধে 5টা করে উকিল লাগাই সুপ্রিম কোর্টে আইনটাকে আটকানোর জন্য, বুঝতে পারছেন তো? আমি বিজেপির দালাল,
আমরা বিজেপির দালাল বসে আছি, কিন্তু আমাকে ঠেলে দিচ্ছে আমাদের টিম যে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করুন, 5টা করে কম করে উকিল নাড়া করাচ্ছে আমরা। বুঝতে পারছেন বিজেপির দালালটা কে বলুন তো? বলুন না, বলুন একটু। যারা বলছে দিল্লিতে গিয়ে আন্দোলন করুন, তারা বিজেপির বন্ধু না পশ্চিমবাংলার মুসলমানদের বন্ধু, আপনারাই ডিসাইড করে নেবেন। ফিরে আসা যাক। তো আমি একটা আপনাকে ক্লিয়ার করে দিই, মোদি না মুসলমানদের ভালো করবে, মোদি না গরিব হিন্দুদের ভালো করবে, এই মোদি শিল্পপতিদের ভালো করবে, তাছাড়া কারো ভালো করবে না, এরা মাথায় রাখবেন। আপনার এলাকার যিনি হিন্দু ভাই আছে, 10 বছর 20 বছর একসাথে উঠা বসা করছি, তাকে বুকে হাত দিয়ে বলতে বলুন, সে যে অবস্থায় ছিল 10 বছর মোদি ক্ষমতায় আসার পরে তার অবস্থার পরিবর্তন হয়েছে না আরো খারাপ জায়গায় গিয়েছে, তাকে জিজ্ঞাসা করুন। তার খারাপ জায়গায় গিয়েছে। কিন্তু দেখুন খোঁজ নিয়ে, রাজনাথ সিং এর ভাইপো অ্যাভিয়েশন মিনিস্টার লাস্ট এর আগের বছরে যিনি ছিলেন, তার বড় ছেলে অমিত শাহজির ছেলে জয় শাহজির কোন জায়গায় চলে গিয়েছে। আর আমার পাড়ার হিন্দুর গরিব যিনি রাম কাকার ছেলে, রাম কাকার অবস্থা কোথায়? তলনিতে। ঠিক একই ভাবে 2011-এর আগে মুসলমানদের ভালো চেয়েছিল, নওশাদ সিদ্দিকীদের ভালো চেয়েছিল মমতা ব্যানার্জি। খোঁজ নিয়ে দেখুন না যারা বসে আছেন এখানে, মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জি 2011 সালে তার কত সম্পত্তি ছিল, কোন জায়গায় ছিল, আর আপনার ভাইপো কোন জায়গায় ছিল? এই 15 বছর হতে চলেছে, ওরা রকেটের গতিতে বেরিয়ে যাচ্ছে, আর আপনার ভাইপো ভ্যান চালাচ্ছে। ঠিক কথা বলেছে একদম। বুঝতে পারছেন? তো আসা যাক মোদির কাছে। মোদি না হিন্দুর ভালো চাই না মুসলমানের ভালো চাই, মোদি কাদের ভালো চাই জানেন? মোদি ওপেন কল দিচ্ছে, বুঝানোর জন্য বলছি, কলকাতা এয়ারপোর্টটা বেসরকারীকরণ হবে, কে লিজ নেবে? আপনার পাড়ার রাম কাকাকে অফার করছে, আর আদানি আম্বানিদেরকেও বলছে। বলেন আপনার পাড়ার রাম কাকা বা সরস্বতী মা বা ফতেমা মা যে কেউ হতে পারে, সে কলকাতা এয়ারপোর্টটাকে লিজের মতো নেওয়ার মতো ক্ষমতা আছে? কিন্তু বলছে ওপেন টু অল। আমি করছি, ট্রেনকে কিনবে, স্টেশনকে লিজ নেবে, সব বেসরকারীকরণ হয়ে যাচ্ছে। সবাইকে বলছে, নওশাদ সিদ্দিকীকে বলছে দম থাকলে তুমি কেন, বিশ্বজিৎ দাকে বলছে তোমার জন্য অফার আছে। আর আমাদের পার্টির যে একটা ছোট্ট কর্মকর্তা নিমাই মুন্ডা অশোকনগরের, তাকেও বলছে তুমি কি হাওড়া স্টেশনটা ভাড়া নেবে? আর আদানি আম্বানিদেরকে বলছে তুমি কি হাওড়া স্টেশনটা ভাড়া নেবে? বলুন নিমাই মুন্ডা, বিশ্বজিৎ মাইতি, নওশাদ সিদ্দিকীর ক্ষমতা আছে নিয়ার? তো কে নেবে? ওনার বন্ধুরা নেবে। কিন্তু বোকা সবাইকে বানিয়ে দিচ্ছে। আমি ফিরে আসা যাক এই আইনের দিকটাতে। তো মুসলমানদের ভালো চেয়েছে, আমি একটু খুঁটিয়ে দেখলাম কেমন কেমন ভালো চেয়েছে। কয়েকটা পয়েন্ট বলবো, ছোট থেকে একটু বড়র দিকে যাব। এই আইনে বলা ছিল, 1995 সালের যে আইনটা ছিল, বলা ছিল ওয়াকফ সম্পত্তি নিয়ে কেউ দুর্নীতি করলে তার 2 বছর পর্যন্ত জেল হবে। আর মোদি মুসলমানদের ভালো চেয়ে সেই জেলেটা 12 বছর করা দরকার ছিল, ও কমিয়ে মাত্র 6 মাস করলো। মানে ওয়াকফ দুর্নীতি কর, 6 মাস জেল কাটার পরে তুই ছাড় পেয়ে যাবি। মোদি যদি মুসলমানদের ভালো চাইতো, মোদিজি মুসলমান মায়েদের যদি ভালো চাইতো, মুসলমান বিধবা বোনেদের যদি ভালো চাইতো, তাহলে তো ওই 2 বছরের শাস্তিটা তো 12 বছর করে দিতে পারতো ভাই। যে ওয়াকফ সম্পত্তি নিয়ে কেউ দুর্নীতি করলে সেটা কোনো হাকিম হতে পারে। কদিন আগে হাকিমের একটা নাম দেখছিলেন না পেপারে, সম্পত্তি চুরি করেছে। হ্যাঁ, সে হাকিম হতে পারে, আর ডাক্তার হতে পারে, কোয়াক ডাক্তার হতে পারে, ছুতুরে মিস্ত্রি হতে পারে। যে বেটা ওয়াকফ সম্পত্তি নিয়ে দুর্নীতি করবে, আমি মোদি মুসলমানদের ভালো চাইছি, তাকে 12 বছর জেলে রাখবো। তাহলে তো শাবাশি দিত নওশাদ সিদ্দিকী। তার পরিবর্তে আপনি কি করলেন? 2 বছরটা কমিয়ে 6 মাসে এনে দিলেন। এই ভালো আপনার করেছে। আপনি মাথায় রাখুন, যারা মুসলমান আছেন এখানে, তাদের এত ভালো করেছে, মানে শাস্তিটা কমিয়ে দিল। আর কি, ওয়াকফ সম্পত্তি থেকে যে রেভিনিউ হয় সবটা ডাইরেক্ট ওয়াকফ বোর্ড পরিচালনা করতে পারে না। কিছু আছে কি মোতওয়াল্লিতে পরিচালিত হয়। সেই মোতওয়াল্লি দ্বারা পরিচালিত সম্পত্তির বছরের শেষে যে ইনকাম হয়, রেভিনিউ আসে, তার 7% ওয়াকফ বোর্ডকে দিতে হয়। ঠিক আছে? ওই 7%টা মোদিজি কমিয়ে 5% এনে দিল। ওই 7% থেকে কি হতো, যদিও এরা লুটে খাচ্ছে, মমতা ব্যানার্জি সরকারের আমলে এসে লুটে খাচ্ছে, লুটে পিটে খাচ্ছে এরা, কিন্তু লুটে পিটে খাচ্ছে বলে সব বন্ধ করতে পারে? এটা তো হয় না, হতে পারে। এই লুটাটা বন্ধ করতে হবে। ওই 7% থেকে কি হতো, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, মেয়েদের বিয়ের জন্য
ওয়াকফ বোর্ড থেকে সহযোগিতা করা, ছেলে মেয়েরা যে পড়াশোনা করছে ভালো রেজাল্ট করছে স্কলারশিপ দিও, এইগুলো দেওয়ার ব্যবস্থা ছিল। 7% রেভিনিউ। মোদি এসে ওয়াকফ বোর্ডকে দুর্বল করতে চাইছে। মোদি এসে মুসলমানদের ছেলেরা স্কলারশিপের জন্য আর না টাকা পায়, মুসলমানদের মেয়েরা তাদের বিয়ের জন্য সহযোগিতার পরিমাণ যাতে কমিয়ে দেওয়া যায় সেই জন্য কি করলো 5% করে দিল। মোদি এসে তো 14% করা দরকার ছিল। যত বেশি টাকা ওয়াকফ বোর্ডে যাবে, ওয়াকফ বোর্ড তত মুসলমানদের কাজ করবে, তাই তো? এই হচ্ছে মোদির ভালো। মোদি এসে কি ভালো খারাপ করলো, সরি ওর ভাষাই ভালো আমার ভাষাই খারাপ। কি খারাপ করলো? প্রিন্সিপাল অ্যাক্ট 1995 সালের, এই কারো খারাপ লাগছে ভাই? না তকবির দেবো, চলে যাবো, কোনটা করবো ভাই বলো? এখন তো না বলছেন, সবই হলো, তকবিরটা কেন দিলুনি ওয়াকফের মিটিং এ? বুঝতে পারছো নি? জুম্মার দিনে তো আপনার নামাজ পড়তে যান, যারা মসজিদে যান, মুসলমান যারা নামাজে যান, তো নামাজের তকবির ছাড়া একটা এক্সট্রা তকবির দেন না? তাহলে ওয়াকফ মাসামার জন্য এত তকবির দিচ্ছেন কেন? কে দিয়াচ্ছে? প্রত্যক্ষ পরোক্ষ কারা যুক্ত দেখুন। ওই চাইছে বিশ্বজিৎ দা এরা যারা আমাদের পাশে আছে সব সরে যাক। এরা মাথায় রাখবেন, ঈদের নামাজে যাই বা 5 ওয়াক্ত নামাজে যাই, নামাজের মধ্যে তকবির ছাড়া কোনো জায়গায় তকবির দেন? হ্যাঁ, তাহলে এখন এত ঘন ঘন তকবির দিয়াচ্ছে কেন? বুঝতে হবে আপনাকে, এটা মোদির চাল, এটা মোদির চাল। মোদি চাইছে বেশি বেশি তকবির দেবে, হিন্দু মুসলমান আলাদা হয়ে যাবে। আর হিন্দু মুসলমান আলাদা করতে পারলে ওর বন্ধুদেরকে এই সম্পত্তিগুলো তুলে দিতে পারবে। এবার আপনি ভাবুন মোদির চালকে ফেলিওর করবেন না সাকসেস করবেন, না আপনাদের উপর নির্ভর করছে। যাক আসা যাক ফিরে। 107 সেকশন 107 ছিল, যে সেকশনে বলা ছিল লিমিটেশন অ্যাক্ট এর ক্ষেত্রে প্রযোজ্য নয়। ইন্ডিয়ান লিমিটেশন অ্যাক্ট 1963 1963 সালে ভারতবর্ষে একটা লিমিটেশন অ্যাক্ট তৈরি হয়েছে। এটা অর্ডিনারি অ্যাক্ট, অনেক কিছু আছে তার মধ্যে জাস্ট আমি বলছি। এই জায়গার একটা কেউ মালিক তো, এই জায়গাটার এই মালিকটা যে কেউ হতে পারে। আমি যদি 12 বছর এই জায়গার কোনো একটা কোণে বসে ব্যবসা বাণিজ্য করছি বা যা ঘরপর করে থাকছি, তাহলে জায়গার মালিক থেকে যাচ্ছে কিন্তু সত্তার মালিক আমি হয়ে গেলাম। এটা লিমিটেশন অ্যাক্ট অনুযায়ী। তো আজ পর্যন্ত ভারতবর্ষের কোন ধর্মীয় সম্পত্তিতে 12 বছর কেন, 22 বছর কেন, 42 বছর কেউ থাকলেও লিমিটেশন অ্যাক্ট প্রযোজ্য ছিল না। এই যে চাকলার ধামের যদি কেউ সম্পত্তির উপরে 22 বছর ধরে বসবাস করে, চাকলা ধাম যে কোনো সময় তাকে তুলে দিতে পারবে, ওটা মামলা করলেও মামলা টিকবে না। এটা ওয়াকফের ক্ষেত্রেও ছিল, এটা ওয়াকফের ক্ষেত্রেও ছিল। কিন্তু মোদি আপনার ভালো চেয়ে ওই আইনটা তুলে দিল। মানে কেউ যদি এখন ডিমান্ড করে, এই আমাদের এই তোমার ফিয়ারুল ভাই, তোমার এলাকার যে মাজারের হারুয়া পীর গোরাচাঁদ রহমতুল্লাহ আলাইহির মাজারের যে সম্পত্তি 1000 বিঘা, 1000 বিঘা দখল করে রেখে দিয়েছে, 100 বিঘাও নাই। কিন্তু আইন এতদিন পর্যন্ত ছিল যে কোনো সময় বাকি 900 বিঘা জায়গা আমরা বুলডোজার দিয়ে হোক আর আইনের মাধ্যমে বলছি আমরা নিতে পারবো, ফিরে আসবে। কিন্তু মোদিজি ওই 900 বিঘাটা না আর আসে, তার জন্য লিমিটেশন একটা অমিট করে দিল। অর্থাৎ অর্ডিনারি সাধারণ মানুষের লোকের জায়গার উপরে যে আইনটা ছিল, যে আইন প্রযোজ্য, ওয়াকফের সম্পত্তির উপরেও সেই আইন প্রযোজ্য। এবার আমরা বিরোধিতা কেন করছি? আমাদের বিরোধিতা করার এটাই কারণ, এটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। গির্জার সম্পত্তির উপরে যদি লিমিটেশন অ্যাক্ট প্রযোজ্য না হয়, যদি আমাদের ধামের সম্পত্তির উপরে, মন্দিরের সম্পত্তির উপরে লিমিটেশন অ্যাক্ট নাই, গুরুদুয়ারা সম্পত্তির উপরে লিমিটেশন অ্যাক্ট নাই, তাহলে আপনি ওয়াকফের উপরে কেন লিমিটেশন অ্যাক্টটা আপনি চাপ করছেন? বুঝতে পারছেন না? তাহলে মোদি এখানে অন্যায় করছে। মোদি কি করছে? ভবিষ্যতে আপনি ওয়াকফ না করতে পারেন তার রাস্তা চিরতরের জন্য বন্ধ করে দিয়েছে এই আইনে। এই ওয়াকফ করার জন্য কে দেখতো না? ওয়াকফ করার জন্য কে ওয়াকফ করছে দেখতো না। মোদি এসে কি করেছে জানেন? ভয়ঙ্কর করেছে একটা। ইসলামের মধ্যে যেটা নাই সেটাও মোদি করে দিয়েছে। প্র্যাকটিসিং ইসলাম। শেষ লাস্ট 5 বছর ধরে আপনাকে প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকতে হবে। যদি আপনি 5 বছর ধরে প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকেন তাহলে আপনি ওয়াকফ করতে পারবেন, নালে পারবেন না। ওয়াকফ ভাবে হয়। অনেকে বলে আল্লাহর রাস্তায় জমি দিয়েছি আমি কেন লড়াই করব? ঠিক কথা, কিন্তু আল্লাহর রাস্তায় জমি দেওয়া হয়, বংশ পরম্পরাতেও জমি দেওয়া হয়। ওয়াকফে আওলাদ, ওয়াকফে লিল্লাহ, কোনটাই আর রাখছে না। কি করছে?
5 বছর আপনাকে ইসলামিক প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকতে হবে। কেমন প্র্যাকটিসিং ইসলাম? এবারে রোজা কটায় গিয়েছে? 1 মাস রোজা রেখেছেন তো 1 মাস রোজা রেখেছেন। ধরেন 14টা রোজার পরে যদি ফটাং করে আপনাকে কেউ জিজ্ঞাসা করে কটা রোজা হয়েছে, আমি বলতে পারতাম না। বিশ্বাস করুন, আমি কেন গুনিনি, কারণ 29 হোক আর 30 হোক, চাঁদ উঠবে ঈদ করবো। 29টা রোজা হয়েছে তো। আপনি এখন ওয়াফ করতে যাবেন, অফিসারকে গিয়ে বললেন, স্যার আমার ওই 2 বিঘা কি 1 বিঘা সম্পত্তিটা আছে, আমি ওয়াকফে আওলাদও করতে পারি, ওয়াকফে লিল্লাও করতে পারি, আমি ওয়াফ করব, কাগজপত্র রেডি করুন। তখন অফিসার আপনার মুখের দিকে চেয়ে বললো, বাপ 70 বছর বয়স হলো এখনো মুসলমান হতে পারলে না? আপনি কি উত্তর দেবেন? না। কেন? তুমি 5 ওয়াক্ত নামাজ পড়লে না। কেন? আমি তো পড়ি 5 ওয়াক্ত নামাজ, শীতকালেও ছাড়ি না, ভোরবেলা ফজরে উঠি। তোমার কপালে দাগ নাই কেন? তুমি যাও, তোমার কপালে দাগ হলে তারপর তুমি আসল মুসলমান। বেচারি ঘরে গিয়ে ছিঁড়ে ছাড়িয়ে কপাল কি করলেন? অফ কাপ করতে হবে। কপালে দাগ না হলে মুসলমান হতে পারবো না, আসল মুসলমান হতে পারবো না। ছিঁড়ে ছাড়ে নিয়ে গেলেন অফিসারকে। দেখুন স্যার, আমি নামাজ পড়ে পড়ে কপালে দাগ হয়ে গেছে, আমি 5 বছর ধরে 1 ওয়াক্ত নামাজ কাজা করিনি। তখন বলবে, ঠিক আছে তোমার কপালে দাগ ঠিক আছে, কিন্তু তুমি এইবারে 29টা রোজা হলো 1 মাস, তারপরে ঈদ হলো, তুমি তো 27টা রোজা রেখেছিলে, 2টো ছেড়ে দিয়েছিলে। যাও 5 বছর পরে আবার ঘুরে আসবে। বুঝতে পারছেন? মানে ইসলামিক আইন কানুন আপনাকে পুঙ্খানুপুঙ্খ মেনে চলতে হবে 5 বছর ধরে, তাহলে আপনি ওয়াকফ করতে পারেন। তবে মোদিকে ধন্যবাদ দিতে হবে। আপনাকে কমপ্লিট ইসলামের মধ্যে থাকার জন্য মোদি কিন্তু আপনাকে, বুঝতে পেরেছেন? বুঝতে পারছেন না কি বলছি? ভাবুন, নতুন করে ওয়াকফ করা জায়গা রাখলো না। এবার বলুন, একটা করে অফিসার কি আপনার পেছনে সাথে দিয়ে রাখবে? আমি আমার কথা বলি, তাহলে আমি আমার বেডরুমে গিয়ে ঘুমোচ্ছি, আজকে ফজরের নামাজ পড়বো কি পড়বো না, তাহলে আমাকে একটা বেডরুমে অফিসারকে ঘুমিয়ে রাখতে হবে, তাহলে আমার গেটের বাইরে একটা অফিসারকে রাখতে হবে। এই ফজরে ওয়াইজান উঠে নামাজ পড়তে গেল কি গেল না, সবার সাথে তাহলে একটা করে অফিসার দিতে হবে। পশ্চিম বাংলা যদি বলি 3 কোটির কাছাকাছি মুসলমান আছে, তাহলে 3 কোটি লোককে নিয়োগ করতে হবে। এমনি চাকরি চুরি করে নিচ্ছে, 26,000 আমার চাকরি চুরি করে নিল রাজ্য সরকার। কেন্দ্র সরকার এমনি আর্মিতে 2019-এর পর থেকে আর কোনো নিয়োগ দেয়নি, ওই অগ্নিবীর দিয়ে চালাচ্ছে। আর প্রতিটা মুসলমানের পিছনে একটা করে অফিসার দেবে মনে হয়? এটা কেন করছে? এটাকে সমস্যা তৈরি করছে। একবারের জন্য বলেনি প্র্যাকটিসিং ইসলামের সংজ্ঞা কি হতে পারে। এবার ধরুন আপনি সব ক্রাইটেরিয়া হয়ে গেছেন, আমি গিয়ে অফিসারকে বলুন না ও প্র্যাকটিসিং ইসলামের মধ্যে নাই, কারণ ও প্রতিবেশীর হক মিটায়নি। কি হবে তখন? খারাপ লাগছে নাকি শুনতে? শুনতে খারাপ লাগলে বলে দেন ভাই। তাহলে কি হবে? বলবে না বাবু তুমি প্রতিবেশীর হকটা মিটিয়ে আসো, তারপরে তোমার আমি সম্পত্তি হবে। মানে এই ধরনের অবান্তর সংশোধনী নিয়ে এসে মুসলমানদেরকে সমস্যায় ফেলার চেষ্টা করছে। মুসলমানদেরকে সমস্যায় ফেলিয়ে দেখিয়ে হিন্দু ভাইদের মন পেয়ে ওই সম্পত্তিগুলোকে নিয়ে আদানি আম্বানি শিল্পপতিদের হাতে তুলে দিবার চেষ্টা হচ্ছে। আজকে মুসলমানদের সম্পত্তি পছন্দ হয়েছে, তাই মুসলমানদেরকে সমস্যায় ফেলছে। কালকে দেবত্ব সম্পত্তি পছন্দ হবে, দেবত্ব সম্পত্তিতে নেবে। তারপর দিন গুরুদুয়ারা, তারপর দিন শিখেদের, তারপর দিন খ্রিস্টানদের সম্পত্তি যদি পছন্দ হয় সেগুলো নেবে। এর বিরুদ্ধে আমাদের লড়াই। আমরা কেন বিরোধিতা করছি? এখানে বলা আছে আপনার যে আপনার ওয়াক বাই ইউজার যেটা ছিল সেটাকে এরা আর অমিট করে দিচ্ছে, তুলে দিচ্ছে। ওয়াক বাই ইউজারটা কি ধরনের আমি একটু আপনাকে যদি বলি আরো সুবিধা হবে। মৌখিক দান। আপনার এলাকার যে বিখ্যাত কত গম্বুজ মসজিদ আছে বলো না? 7 গম্বুজ মসজিদটা কত দিনের? হ্যাঁ, এইখানে এই বাপদাদার আমল থেকে হয়ে আসছে। বাস্তব তো কম করে 300 বছর, আমি 2 থেকে 300 বছর। কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি 7 গম্বুজ মসজিদের আপনি কাগজ বার করতে পারবেন না ওয়াকফে। কারণ কেন বলুন? 7 গম্বুজ মসজিদটা যে তৈরি করেছে, সেই তৈরি করে গ্রামের মানুষকে বলেছে তোরা দিয়ে দিলাম, অফ করে দিলাম, তোরা নামাজ পড়বি। কেউ আটকায়? আপনার দাদু তার দাদু নামাজ পড়ে আসছে। মোদিজির এখন পছন্দ হয়েছে এই 7 গম্বুজ মসজিদটা যেখানে আছে ওই জায়গাটা কিভাবে নেবে। মোদিজি বলছে ওয়াক বাই ইউজারটা আর চলবে না। কিন্তু ওয়াক বাই ইউজার যে 7 গম্বুজ মসজিদটা মৌখিক যিনি দান করে গিয়েছেন, তিনি সংবিধানের মধ্যে থেকে দান করেছেন না সংবিধানের বাইরে থেকে দান করেছে? বলুন আপনারা, বলুন। সংবিধানের মধ্যে থেকে দান করেছে, কারণ যে আইনের মধ্যে থেকে করেছে। ওয়াক বাই ইউজার
ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট 1872 সালের যে আইনটা তৈরি হয়েছে সেখানে বলা আছে মৌখিক দান বৈধ। ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 সালে তৈরি হয়েছে, সেখানেও ওয়াক বাই ইউজার বৈধ। ইন্ডিয়ান ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1852 সালে 1882 সালে তৈরি, সেখানেও বলা আছে মৌখিক দানটা হেবাটা বৈধ। এছাড়াও সুপ্রিম কোর্টে অনেক জাজমেন্ট আছে মৌখিক দানের উপরে। আমি একটা জাস্ট বলে দিচ্ছি, মোহাম্মদ হেসাবউদ্দিন বনাম মোহাম্মদ হেসারউদ্দিন মামলা 1884 সালে, সেখানেও জাজমেন্ট এসেছে। লেটেস্ট 2000 সালের একটা মামলা রায় এসেছে, লিয়াকত আলী বনাম মোহাম্মদ জামিল মামলা। এই মামলায় সুপ্রিম কোর্ট রায় দিয়েছে ওয়াক বাই ইউজার বৈধ। আর মোদিজি কি বলছে? ওয়াক বাই ইউজার অবৈধ। এবার কবে থেকে অবৈধ? এই 300 বছর আগে যেটা দিয়েছে সেই দিন থেকে অবৈধ। যদি মোদিজি বলতো, আইন যদি বলতো যে আইন পাস হচ্ছে এরপর থেকে মৌখিক দান একটাও নেওয়া যাবে না, তাহলে ভাই আমরা মৌখিক করতাম না। আমার বাপ দাদু মৌখিক কেন করেছে? আইন ছিল বলে মৌখিক করেছে। এখন আপনি আইন বন্ধ করে দেবেন, মৌখিক করব না। কিন্তু এটার কারণ কি? ভারতবর্ষের যা ওয়াকাফ প্রপার্টি আছে তার 50% কি জানেন? মৌখিক। এই কবরস্থান, ঈদগাহ, মাদ্রাসা, মসজিদ সব পূর্বপুরুষরা বলেছে যা এটা আমার জায়গা, তুই এ কর, আমি দান করে দিলাম, ওয়াকাফ করে দিলাম, তোরা ওইটা ব্যবহার কর, ওখানে কবর দিবি, ওখানে নামাজ পড়বি, ওখানে ঈদগাতে যাবি, সেইভাবে হয়ে আসছে। এইটাই এখন নজরে পড়েছে। ভারতবর্ষের যে 8 লক্ষ একর মতো সম্পত্তি আছে না, ওই সম্পত্তির মধ্যে 4 লক্ষ একর সম্পত্তি হচ্ছে মৌখিক। মোদিজিদের ওখানে নজর পড়েছে, তাহলে 4 লক্ষ একর সম্পত্তির কাগজ দেখাতে পারবে না, এরা নিয়ে নেবে। এর বিরুদ্ধে আমরা এবার এসে যাক, শুধু কি মুসলিমরা ওয়াক বাই ইউজার করেছে? হিন্দু সমাজ, খ্রিস্টান, দলিত, আদিবাসীদের ক্ষেত্রে কি আছে, বা অন্যান্য ধর্মের ক্ষেত্রে? সবার ক্ষেত্রে ওয়াক বাই ইউজার বৈধ, আর ওয়াকাফের ক্ষেত্রে ওয়াক বাই ইউজার অবৈধ। এই জন্য তো লড়াই। যেখানে সংবিধান ইকুয়ালিটির কথা বলছে, সাম্যের কথা বলছে, নাগরিক অধিকারের কথা বলছে, আপনি যেই ধর্মেরই হতে পারেন না কেন, সংবিধানের 26 নম্বর আর্টিকেল আপনাকে ধর্মচারণের, ধর্মীয় প্রতিষ্ঠানের রক্ষণাবেক্ষণ, তাকে আগলে রাখা, পরিচালনার যেখানে পূর্ণ স্বাধীনতা দিয়েছে। শুধু মুসলিম সম্প্রদায়ের উপরে আজকে আঘাত আসছে মানে শুধু মুসলিমরা ভাববেন না নিজের উপরে আঘাত, এটা সংবিধানের উপরে আঘাত আসছে। তাই সংবিধানকে রক্ষা করার জন্য কোন মমতা মোদীর কারো কথা শোনার প্রয়োজন নাই। সংবিধান দেখানোর পথে আমরা প্রোটেস্ট করব, আইনি লড়াই করব। আপনার কলকাতা সুপ্রিম কোর্টে মাঠে ময়দানে শান্তিপূর্ণ লড়াই আমরা চালিয়ে যাব, এটা মাথায় রাখবেন। ভাই অনেক বলার ছিল, আজকের এই বক্তব্য এখানেই সমাপ্ত করছি, কারণ আপনার সন্ধ্যা হয়ে আসছে, আপনারা আস্তে আস্তে বিদায় নেবেন। যেতে যেতে আমার হাতের একটা কাগজ দেখে নেন। আচ্ছা 2 মিনিট ভাই বসে যান তো, 2 মিনিট। মমতা ব্যানার্জির আমলে চুরি কত হয়েছে একটু শুনবেন, শুনিয়ে ছেড়ে দেবো, শুনবেন ভাই? হ্যাঁ 2 মিনিট টাইম নেবো তাহলে। এটা হচ্ছে হাতে আমার একটা কাগজ আছে, 2019 সালে এটা পাবলিশ হয়েছিল, মদের দোকান ওয়াকাফ সম্পত্তির উপরে। কার 2019 সালে পশ্চিমবাংলায় ক্ষমতায় কে আছে এখন? যিনি বলছেন দিল্লিতে গিয়ে আন্দোলন করুন, ওয়াকাফ নিয়ে গুতগুতি করবেন না, তার দলের লোকেরা ভাড়া দিয়ে খেত। এবার আর একটু ওষুধ দিয়ে চলে যায় ওদেরকে। হ্যাঁ একটু ওষুধটা দিতে হবে তো, নাহলে তৃণমূলের নেতারা ফিক ফিক করে হাসবে। হ্যাঁ একটু ওষুধটা দিয়ে দিই, আছে কাগজ। মমতা ব্যানার্জি বলেছিলেন বেগম রোকেয়া রিসার্চ সেন্টার হবে আর ওয়াকাফ ভবন তৈরি করব। কোথায়? শিয়ালদার পাশে। 2014-15 আশপাশে বলেছিল। দুর্ভাগ্য, যেটা শিলান্যাস করেছিল সেটা এখন অকেজো হয়ে গেছে, আর নতুন একটা ঈদগাহ নিয়ে, কিন্তু ওয়াকাফ নিয়ে খুব চিন্তিত। আচ্ছা কলকাতায় টিপু সুলতান আমরা জানি বিখ্যাত বাদশা। টিপু সুলতান তার সম্পত্তি আছে এতে আপনার টালিগঞ্জের দিকে, সেখানে তার টিপু সুলতানের বংশের লোকেরাই যে কবরে আছে, ওইখানে কবরের ওপরে বিল্ডিং বানিয়েছে সরকারি সম্পত্তির ভেবে, সরি ওয়াকাফ সম্পত্তির উপরে। তৃণমূলের আমলে হয়েছে। ভাইপোর অফিসটা কোথায় বলুন একটু? কলকাতাতে ক্যামাক স্ট্রিট। কেন এত রাগ বুঝতে পারছেন? ওয়াকাফ আন্দোলনকারীদের খোঁজ নিলে দেখা যাবে হয়তো। কি বলেন একবার?
ক্যামাকি স্ট্রিটের জায়গা ওয়াকআপ সম্পত্তি পড়ে গেছে না, অলরেডি পড়ে আছে। এবার ভাইপো পড়েছে কি কাকা পড়েছে আমি বলতে পারবো না। ক্যামাকি স্ট্রিটে কলকাতার ক্যামাকি স্ট্রিটের ওয়াকআপ সম্পত্তি লুট করে খাচ্ছে এই তৃণমূলের নেতারা। এই জন্য তোরা আমাদের ভাঙড়ে বড় ভাইজান বলেছিল 3 বিঘা, তৃণমূলের নেতারা রেডে করে উঠেছে 3 বিঘা নয়, এটা 3 একর, 9 বিঘা ওয়াকআপ সম্পত্তি পাওয়ার গিল্ডে জোর করে দখল করে নিয়েছে। এই ধরনের ভাই অনেক আছে। আমি আপনাদের একটা কথা বলবো, এই আন্দোলন আমরা চালিয়ে যাব, এই আন্দোলন আমরা বন্ধ করব না। মাঠে ময়দানে লড়াই হবে, আইনি লড়াই হবে। আইনি পাটটা আমাদেরকে আপনি ছেড়ে দেন, সুপ্রিম কোর্টে বুঝে নেব। মাঠে ময়দানে কিন্তু আপনাকে আমাকে সাথে থেকে লড়াই করতে হবে, হবে তো? তবে একটা কথা, এই আন্দোলন করে এই ওয়াকফ সংশোধনী আইন মোদিজিকে প্রত্যাহার করতে আমরা বাধ্য করব। তারপরে তার সাথে সাথে আমাদের একটা লড়াই লড়ে যেতে হবে, আবার আইনের হাত দিয়ে এই ক্যামাকি স্ট্রিটের যারা সম্পত্তি খেয়েছে গলায় হাত ঢুকিয়ে সম্পত্তিগুলো আমরা বার করব। ৭৬,০০০ বিঘে যে সম্পত্তি বেহাত হয়েছে সেইগুলো আমরা কি করব? উদ্ধার করব। সকলে ভালো থাকবেন। আপনারা আমাদের কমিটির ডাকে ধন্যবাদ জানাই। আমাদের বক্তব্য আপনারা একটু দাঁড়িয়ে ভাই ভাই যারা যেভাবে আছেন একটু ঘুরে যান, দেখছেন একটু ঘুরে যান। 26,000 চাকরি বাতিল নিয়ে আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট শামসুল আলী মল্লিক আপনাদেরকে 2 লাখ টাকা কথা শোনাবে। রোগটা কোথায়? উনি তো মাস্টার মশাই, রোগটা আপনাকে শোনাবে যে ডুবছিল একা প্রথমে কেন ডুবালো। ভিডিওটা ধরো, ভিডিওটা ধরো।